Good morning to everyone. Today we are going to learn about the chemical equilibrium, and this is the third chapter of my course, and I think rest of the part are teaching by other teacher. And today we are going to learn about the chemical equilibrium. But before learning chemical equilibrium, we have to know what is chemical equilibrium and what is reversible reaction and many things else. And we are going to see what the syllabus contains: the nature of chemical equilibrium, law of mass action, equilibrium constant, relationship between Kc and Kp, delta G naught and Kp, Le Chatelier's principle, effect of concentration, pressure and temperature. I think all of you are more or less familiar with these terms and conditions, whatever I have mentioned here, and that will be a revision of the study what you have learned in class 10, 9, 10 and 11, 12. So we are going to start the chemical equilibrium, and first topic is reversible reactions. What is reversible reactions? Normally, we know any chemical reaction cannot come back easily. মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল পরিবর্তন যদি আমরা বলি বা রাসায়নিক পরিবর্তন যেটা বলি, রাসায়নিক পরিবর্তনটা আসলে কিভাবে আমরা শিখেছি, যেখানে ছিল যে কোনো একটা পরিবর্তনের ফলে এমন একটা অবস্থা মানে সৃষ্টি হয় যেটা আমরা খুব সহজেই প্রিভিয়াস স্টেটে ফিরে যেতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন হয় এবং সেই প্রোডাক্ট যে তৈরি হয় সেই প্রোডাক্ট থেকে আবার অটোমেটিক্যালি আমরা রিঅ্যাক্ট্যান্টে ফিরে আসতে পারি। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কি করব, বা সেগুলোকে স্টাডি করা আমাদের কি জন্য দরকার, তো সেগুলো আমরা এখানে পড়বো এই চ্যাপ্টারে। তাহলে নর্মাল আমরা যে রিয়াকশনগুলো জানি, যেগুলো আসলে ব্যাকওয়ার্ড রিয়াকশন বলে আসলে কিছু থাকে না। যত রিয়াকশন যা হয় না কেন পুরোটা ফরওয়ার্ড রিয়াকশনই হয়, সেটা আমরা ধরে থাকি। বাট রিভার্সিবল রিয়াকশন বা ব্যাকওয়ার্ড রিয়াকশন কিছুটা হলেও থাকে। যেমন তোমরা ফিজিক্সের একটা শুনে আসছো, পরে আসছো যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, কিন্তু কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সবসময় এটা সত্য নয়। সত্য নয় বলতে কি, যে আসলে আমরা ভিজিবলি এটা দেখতে পাই না, বাট যদি সময়ের সাথে সাথে হিসাব করা হয় তাহলে কিন্তু এটা আবার ঠিক আছে। যেমন আমরা যদি হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানি তৈরি করি, এই যে একটা কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটা আমরা সবসময় ধরে থাকি কি ফরওয়ার্ড রিয়াকশন বা সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন অথবা সিঙ্গেল রিয়াকশন। তাহলে এইটা কি আমরা উল্টাভাবে কখনো পেতে পারি যে আসলে এইটা অটোমেটিক্যালি হয় না, তবে আমরা কিন্তু ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করলে আমরা হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন গ্যাস পেতে পারি। তাহলে সেটা আমাদের একটু কন্ডিশনটা চেঞ্জ করতে হয়, বাট ইট ইজ পসিবল। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ওই যে নিউটন যে কথা বলে গেছেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তো আমাদের সেইটা কিন্তু মোর অরলেস কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রেও সত্য। এবং কিছু কিছু রিয়াকশন আছে যেইখানে আমরা মানে জাস্ট ভিজুয়ালাইজও করতে পারবো যে আসলে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এটা সম্ভব। তো এইরকম যদি কোনো রিয়াকশন থাকে যে কোনো একটা রিয়াকশন একই সাথে অ্যাট দ্য সেম টাইম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুই দিকেই চলতে পারে, তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো রিভার্সিবল রিয়াকশন। A reaction which can go in the forward and backward direction simultaneously is called reversible reaction. আমরা এখানে আসলে পড়তে যাচ্ছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে গিয়ে আমরা রিভার্সিবল রিয়াকশনটা কেন আগে পড়ছি? কারণ হলো কি, যে রিভার্সিবল রিয়াকশনটা যদি আমরা না পড়ি তাহলে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিন্তু কখনোই সম্ভব হবে না। যে নর্মাল ফরওয়ার্ড যে রিয়াকশন বা সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন, এইটার ক্ষেত্রে আসলে ইকুইলিব্রিয়াম বলতে আমরা কমপ্লিট প্রোডাক্ট ফরমেশন এটাই বুঝি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট সাইমালটেনিয়াসলি বা একই সাথে এবং একই স্পিডে হয়ে থাকে। তাহলে এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা এক্স্যাক্ট ইকুইলিব্রিয়াম রিচ করতে পারি। এই জন্যই আমাদের আসলে এই যে ইকুইলিব্রিয়াম পড়তে যাওয়ার আগে
আমাদের রিভার্সিবল রিয়াকশনটা একটু পড়া উচিত। তাহলে আমি বললাম কি, যে রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন একই সাথে ঘটে সেই রিয়াকশনগুলোকে আমরা রিভার্সিবল বিক্রিয়া বলবো। তাহলে এই রিভার্সিবলের বাংলা কি, যে বাংলা বলতে পারো কেউ? আমি তো ভুলে গেছি বাংলা। একমুখী আর দ্বিমুখী না সমমুখী, এরকম বিপরীতমুখী, ইয়েস বিপরীতমুখী, এরকম মনে হয় বাংলা একটা, তাই না? এনিওয়ে, জাস্ট আমাদের সবসময় বাংলা শিখতে হবে এমন না, কারণ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে আসলে কখনো কখনো বাংলা ব্যবহার করলে সেটার অর্থ খুব বিদঘুটে হয়ে যায়, কারণ বাংলা শব্দ ভাণ্ডার কিছুটা সংকটে পড়ে যায়। আবার কখনো কখনো আছে যেগুলো বাংলা আমরা মানে ব্যবহার করি না, এ কারণে আমাদের কাছে খুব আনইজি মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে যে একটা অ্যারো দেওয়া হয়েছে, এই অ্যারোটা আসলে আমি একটু মানে দুই দিকের অ্যারোটা ইউজ করতে বাধ্য হয়েছি, কারণ আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই সিঙ্গেল হাফ অ্যারো দিতে পারছিলাম না। তো হাফ অ্যারো নর্মালি বইয়ের মধ্যে দেখবা যে তোমাদের হাফ অ্যারো আছে, যদি কোনো একটা ইকুয়েশন আমি দেখাতে পারি। আচ্ছা, বইয়ের থেকে ইমেজ আমি নেইনি। যাই হোক, তাহলে নর্মালি কোনো একটা রিভার্সিবল রিয়াকশন দেখানোর জন্য আমরা দুই দিকে অ্যারো দিয়ে হাফ হাফ করে, যেমন এই অংশটা, এই যে যে অ্যারোটা আমি দিয়েছি, এই অ্যারোটার রাইট সাইডের অংশটা যদি নিচের পার্টটা না থাকে তাহলে যে অ্যারোটা সেটা একটা হাফ অ্যারো, আবার এই যে লেফট সাইডে যাওয়ার জন্য অথবা রিয়াক্ট্যান্টে যাওয়ার জন্য যে অ্যারোটা সেটার উপরের পার্টটা থাকবে না, তাহলে সেটাকে আমরা হাফ অ্যারো বলছি। বাট যদি আমি দুই দিকে অ্যারো দিয়ে দিছি, এটা কোনো সমস্যা না। বাট ওইটা হলো বইতে যেভাবে রিপ্রেজেন্ট করা আছে সেটা আমি বললাম যে হাফ অ্যারো দিয়ে নর্মালি প্রকাশ করা হয়। তবে রিভার্সিবল রিয়াকশন বোঝানোর জন্য আমাদের দুই দিকে অ্যারো থাকতে হবে, এইটাই হলো মেইন কথা, যে একই সাথে প্রোডাক্ট এবং একই সাথে রিয়াক্ট্যান্ট তৈরি হতে পারে। তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা রিভার্সিবল রিয়াকশন বলছি, এবং সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা বোথ সাইড অ্যারো অথবা টু ডিরেক্টেড রিভার্স, the arrow pointing right indicates the forward reaction while that pointing left shows the reverse reaction। তাহলে একটা এক্সাম্পল বলি। একটা এক্সাম্পল হলো, যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্যাট মিন্স NO2 গ্যাসকে যদি ক্লোজড কন্টেইনারে রাখা হয় তাহলে এটা অটোমেটিক্যালি N2O4 এটা ফর্ম করে। আবার এই N2O4 এইটাই কিন্তু সহজেই ডিকম্পোজ করে NO2 বা দুইটা মলিকুল একসাথে যুক্ত হয়ে এটা ভেঙে গিয়ে NO2 গ্যাস তৈরি করতে পারে। তাহলে একই সাথে রিয়াকশনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুই দিকেই হচ্ছে, তাহলে এই রিয়াকশনটাকে আমরা রিভার্সিবল রিয়াকশন হিসেবে বলতে পারি। Let's see some examples of reversible reactions. All of you are familiar with হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন, এটা ক্লাস 9-10 এর বইয়ের মধ্যে ছিল আমার মনে পড়ছে। তো হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন এটা গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড। বাট নর্মালি কিন্তু আয়োডিনটা সলিড থাকে, নর্মাল টেম্পারেচারে আয়োডিন সলিড, এবং এই যদি সলিড আয়োডিন নাও সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা রিভার্সিবল হবে না। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস এই দুইটা একসাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, আবার এই হাইড্রোজেন আয়োডাইড এই ডিকম্পোজ করে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস তৈরি করতে পারে। তাহলে এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে। অ্যাসিটিক অ্যাসিড এথানলের সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যাসিটেট অ্যাস্টার তৈরি করে, যেটা তোমরা ফ্রুট জুস হিসেবে খাও, বিভিন্ন ধরনের ফ্রুট জুস অ্যাস্টার। তাহলে এই যে আমরা কখনো কখনো কুমড়ার জুস খাই ম্যাঙ্গো জুস বলে, তো এটা আমাদের দেশে কিন্তু এটা খাওয়ানো হয়। তো কুমড়ার জুস ম্যাঙ্গো জুস বলে খাওয়াই দেবে, তো টের পাবা না, কারণ এই যে যে একটা কম্পাউন্ড আমরা দেখছি অ্যাস্টার, এরকম একটা অ্যাস্টারিক কম্পাউন্ড তোমাদের ওই জুসের মধ্যে দিয়ে দেবে, তখন মনে হবে যে এটা একটা ম্যাঙ্গো জুস না অ্যাপেল জুস, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে বিভিন্ন অ্যাস্টার আমরা এখানে তৈরি করব, যে যখন তোমরা ওই অ্যালকোহলের চ্যাপ্টারটা পড়বা সেখানে আমরা ওই অ্যাস্টারিফিকেশন রিয়াকশন এগুলো পড়বো। তো যাই হোক, এখানে আমরা এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা পাচ্ছি কি, যে অ্যাসিটিক অ্যাসিড এটা রিয়াকশন করছে এথানলের সাথে, এই এথানলের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যাসিটেট অথবা একটা অ্যাস্টার তৈরি করছে এবং পানি তৈরি করছে। এই বিক্রিয়াটা হলো একটা রিভার্সিবল রিয়াকশন। তো এই রিভার্সিবল রিয়াকশনের মাধ্যমেই কিন্তু, তবে আমাদের সব ক্ষেত্রে রিভার্সিবল রিয়াকশন থাকলেই কিন্তু আমাদের বেনিফিট নাই। মানে আমাদের এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যদি তোমার ইসের মধ্যে, তুমি যে অরেঞ্জ জুস খাচ্ছ ম্যাঙ্গো জুস খাচ্ছ সেই জুসের মধ্যে যদি কন্টিনিউয়াসলি এরকম হতে থাকে, তাহলে কিন্তু তোমার ওই ম্যাঙ্গো জুসটা আর মিষ্টি লাগবে না, তখন কি হয়ে যাবে, ওই অ্যাসিডের পরিমাণটা আরো বেড়ে যাবে।
কারণ এই অ্যাস্টার যতটুকু আছে অ্যাসিডও ততটুকু থাকবে, তখন কিন্তু আর টেস্ট মিশে পাবা না, তখন তোমার মানে মিষ্টি লাগবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইকুইলিব্রিয়ামে যে রিয়াকশনগুলো আছে সেইগুলোর থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট পেতে চাই, তাহলে এই রিয়াকশনটাকে আমাদের সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন বানাতে হবে। সেটা আমরা কিভাবে করব, ওই লা শাতেলিয়ার যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল অনুযায়ী টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট এইসব আমরা করে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে করে আমরা সেই রিয়াকশনগুলোকে সিঙ্গেল ডিরেক্টেড রিয়াকশন বানাবো, যার থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট পেতে পারি। আর একটা রিয়াকশন ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এটা বিক্রিয়া করে ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস এটা তৈরি করে। ঠিক একইভাবে এই দুইটা বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করতে পারে। ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা চুনাপাথর বলি, চুনাপাথরটাকে তুমি হিট করো তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, আবার এটাকে ঠান্ডা করো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি নর্মালি এই দুইটা। তবে একটা কন্ডিশন, আমরা কন্ডিশনগুলো পড়বো যে কোনো রিয়াকশন যে সেটা রিভার্সিবল হবে কি হবে না এবং সেটা ইকুইলিব্রিয়াম হবে কি না, তার জন্য আমাদের ওয়ান অফ দ্য মেইন কন্ডিশনস ইজ দ্য রিয়াকশন শুড হ্যাপেন ইন এ ক্লোজড কন্টেইনার। যে কোনো রিয়াকশন যদি ক্লোজড কন্টেইনারে না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে রিভার্সিবল বা আমাদের ইকুইলিব্রিয়ামে পৌঁছানো সম্ভব হবে না। কারণ কি, অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো মানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টগুলো ডিফারেন্ট স্টেটে থাকে। যেমন এই যে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হলো সলিড, এটা সলিড আর এটা হলো গ্যাস। তাহলে যদি আমরা এই বিক্রিয়াটা ক্লোজড কন্টেইনারে না করি তাহলে কি হবে, যে এই যে ক্লোরিন গ্যাসটা এটা সহজেই কন্টেইনারের বাইরে চলে যাবে। বাইরে চলে গেলে তখন কি হবে, তখন আর আমাদের এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তার মানে ক্লোরিন গ্যাস আর এটার সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করতে পারবে না। তো তখন কি হবে, শুধুমাত্র ফরওয়ার্ড রিয়াকশনটাই হবে। তো এরকম করে আমরা কোন বিক্রিয়াটাকে আমরা করতে পারি, ফরওয়ার্ড মানে সিঙ্গেল ডিরেক্টেড অথবা ফরওয়ার্ড রিয়াকশন তৈরি করতে পারি, সেটা আমরা বিভিন্ন কন্ডিশন শিখবো। যেমন এইখানে যেমন একটা গ্যাস তৈরি হয়েছিল, তাহলে গ্যাসটাকে যদি আমরা সহজেই অন্য একটা কন্টেইনারে সরাই নেই তাহলে আর এই যে রিভার্সিবল রিয়াকশনটা হতে পারবে না বা রিভার্স রিয়াকশনটা হতে পারবে না। তখন এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা করতে পারবো যে যদি ডিফারেন্ট স্টেটের প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্ট থাকে তাহলে একটা প্রোডাক্টকে আমরা সহজে যদি কোনো রিয়াক্ট্যান্ট কন্টেইনার অথবা রিয়াকশন ভেসেল থেকে যদি সরিয়ে নিতে পারি তাহলে আমরা ওই রিয়াকশনটাকে ইজিলি সিঙ্গেল ডিরেক্টেড বা ফরওয়ার্ড রিয়াকশনে কনভার্ট করতে পারবো। তো এখন তোমাদের একটা এক্সাম্পল, সেটা হলো যে তোমরা সবাই এই নাট এবং বোল্ট এই সম্পর্কে চিনো বা প্রত্যেকটা নাট মানে প্রত্যেকেই নাট বোল্ট দেখছো। তো আমরা রিভার্সিবল রিয়াকশনটা বোঝার জন্য সহজ একটা এক্সাম্পল এখানে নিছি। মনে করো এইখানে 100 নাট এবং বোল্টস আছে, এই যে রিয়াক্ট্যান্ট যা যা আছে আমাদের এখানে এইটার কথা বলি। তো এই যে একটা রিয়াকশন আছে এই হাইড্রোজেন এবং আয়োডিন, তাহলে এখানে 100 নাটস অ্যান্ড 100 বোল্টস, তাহলে এই হলো নাট আর এই হলো বোল্টস। তাহলে 100টা নাট 100টা বোল্ট আছে রিয়াক্ট্যান্ট হিসাবে। এখন রিয়াকশনের শুরুতে কোনো প্রোডাক্ট নাই, কারণ আমরা শুরু করছি আসলে এই নাট এবং বোল্ট আলাদা আলাদা নিয়ে। ধরে নিলাম কি নাট হলো একটা রিয়াক্ট্যান্ট আর বোল্ট হলো আরেকটা রিয়াক্ট্যান্ট। তাহলে তোমরা কি করবা, যে একটা একটা নাট একটা বোল্টে পরায় দেবা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দুটা মিলে এইরকম একটা নাট বোল্ট যেটা একসাথে থাকে, তাহলে এরকম একটা প্রোডাক্ট তৈরি করলো। আবার আর একটা একটু পরে পরে কি হবে, যে নির্দিষ্ট সময় পর পর তোমরা একটা করে নাট একটা বোল্টে পরায় দিচ্ছ। তো পরায় দিলে তখন এই দিকে যে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট সেটা কমতে থাকবে এবং এইরকম করে জোড়া জোড়া নাট বোল্টের মানে এটা হলো প্রোডাক্ট। তাহলে নাট বোল্ট এটা সহজেই তখন নাম্বারটা বাড়তে থাকবে। তো সময়ের সাথে সাথে কি হবে, যে নাম্বার অফ নাট অ্যান্ড বোল্টস সেপারেটেড নাট এবং বোল্টের সংখ্যাটা কমতে থাকবে এবং কম্বাইন্ড নাট অ্যান্ড বোল্ট মানে একসাথে যেটা নাট বোল্ট আছে এইটার সংখ্যাটা আস্তে বাড়তে থাকবে। তাহলে এমন একটা সময় আসবে যেই সময় রিয়াক্ট্যান্ট মানে এইখানে থাকবে 50টা নাট এবং বোল্ট সেপারেট আর এইখানে থাকবে 50টা নাট বোল্ট একসাথে। তার মানে কি, ওই যে অবস্থাটা এই দিক থেকে রিয়াক্ট্যান্টটা আস্তে আস্তে কমছে, এই দেখো এই যে আমরা দেখাচ্ছি এই যে হলো রিয়াক্ট্যান্ট, নাম্বার অফ রিয়াক্ট্যান্ট অর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, এই রিয়াক্ট্যান্টের নাম্বারটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমছে। আর প্রোডাক্টের অ্যামাউন্টটা এই হলো প্রোডাক্ট, তাহলে এই যে প্রোডাক্টের অ্যামাউন্টটা আস্তে 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 বাড়ছে।
তাহলে এমন একটা সময় আসবে যখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এই যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে। তাহলে সেই সিচুয়েশনটা আমরা এইখানে রিস্ক করছি, যে এই দেখো এই যে পরিস্থিতিটা, এইখানটাই আমরা বলছি এটা হলো ইকুইলিব্রিয়াম। যে কোনো একটা ফরওয়ার্ড এবং রিভার্স রিয়াকশনের ক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট becomes equal, or in the other way we can say if the rate of forward reaction, এই যে ফরওয়ার্ড রেট রিয়াকশন, যে যেহেতু কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তার মানে কি কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ দ্য রিয়াকশন। মানে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের ঘনত্ব তার কিসের সাথে সম্পর্কিত, বিক্রিয়ার হারের সাথে, তাই না? বিক্রিয়ার হার কম বা বেশি হবে সেটা মেইনলি ডিপেন্ড করে যে তার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে। তবে আরও কিছু কন্ডিশন আছে, প্রেসার, টেম্পারেচার, ক্যাটালিস্ট, এগুলোর উপরেও কিন্তু রিয়াকশন রেট ডিপেন্ড করে। তবে আমি বলেছি ওয়ান অফ দ্য মানে কন্ডিশনস। তো সেক্ষেত্রে রিয়াকশন কনসেন্ট্রেশন, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেহেতু এখানে কমছে, সময়ের সাথে সাথে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট কমে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন ডিক্রিজেস, রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ডিক্রিজেস, অ্যান্ড প্রথমে কোনো প্রোডাক্ট ছিল না, তার মানে একদম ইনিশিয়ালি দ্য নাম্বার অফ প্রোডাক্ট ইজ জিরো অ্যান্ড রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ জিরো। তো সেক্ষেত্রে প্রথমে বা দ্যাট মিনস জিরো টাইমে যদি বলি, আমরা যখন রিয়াকশনটা শুরু করছি সেই মুহূর্তে কোনোই প্রোডাক্ট ছিল না, তার মানে জিরো থেকে এটা শুরু হবে সব সময়। তো যতই সময় যাবে সময় গড়াতে, তো সেক্ষেত্রে কি হবে, রেট অফ দ্য রিয়াকশন অর দ্য নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজেস উইথ টাইম। তাহলে এমন একটা সময় আসবে দুইটা সংখ্যা, একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে কমা এবং বাড়া দুইটা মিলে একটা সময় আসবে কি দুইটার এক সময় ইকুয়াল হয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্স যখন হয়ে গেল, সেই সিচুয়েশনটাকেই বলছি আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছার পরে রিয়াকশনটা সবসময় একইভাবেই চলতে থাকে। তো আমরা সেটা আরো পরবর্তীতে পড়ব, যে আসলে এই যে আমরা দেখালাম যে কিভাবে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, সেটা আমরা এখানে দেখলাম। নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আসলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে নেচারটা কেমন, সেটা কি আসলে থেমে যায়, বন্ধ হয়ে যায়, না ওই সময় কোনো রিয়াকশন হয় না, এবং সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। তো তার জন্য আমরা একটা রিয়াকশন, জেনারেলাইজ রিয়াকশন ধরে নিচ্ছি, এ প্লাস বি ফর্মস সি অ্যান্ড ডি। তার মানে এ একটা রিয়াক্ট্যান্ট, বি একটা প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট, দুইটা রিয়াক্ট্যান্ট পরস্পরের সাথে রিয়াকশন করে, তার মানে এ এবং বি কোলিশনের মাধ্যমে কি হচ্ছে, একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে, এবং দেন ইট প্রডিউসেস প্রোডাক্ট সি অ্যান্ড ডি। Simultaneously, when the number of amount or of C and D increases, যখন C এবং D এর অ্যামাউন্টটা বাড়তে থাকে, তখন কি হয়, যে সি এবং ডি একটা আরেকটার সাথে কোলাইড করে বা কলিশন হয়। কলিশন হলে তখন এখান থেকে আবার এ অ্যান্ড বি রিয়াক্ট্যান্ট তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। মানে এই সময় ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে সি অ্যান্ড ডি হলো রিয়াক্ট্যান্ট, আর এ অ্যান্ড বি হবে তখন প্রোডাক্ট। তার মানে আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন বলবো তখন এইটা হলো রিয়াক্ট্যান্ট আর এই দুটো হবে প্রোডাক্ট। আর ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে এ অ্যান্ড বি হলো রিয়াক্ট্যান্ট, সি অ্যান্ড ডি হলো প্রোডাক্ট। তাহলে যখনই আমরা দেখছি যে এখানে ফরওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে, যখন ইনিশিয়ালি আমরা ধরে নিয়েছিলাম যে এত অ্যামাউন্ট অফ রেট অফ দ্য রিয়াকশন আর ফরওয়ার্ড রিয়াকশনটা অনেক বেশি ছিল, কারণ অনেক বেশি মলিকুল ছিল এবং অনেক বেশি কনসেন্ট্রেশন ছিল, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এ অ্যান্ড বি রিয়াকশন করে সি অ্যান্ড ডি ফর্ম করছে এবং সেই রেটটা অনেক বেশি, তাহলে সেটা হলো ম্যাক্সিমাম। তাহলে উইথ টাইম, দেখো সময়ের সাথে সাথে যতই আমরা রাইটের দিকে যাচ্ছি, তাহলে দিস ইজ দ্য টাইম অ্যাক্সিস, অ্যান্ড হোয়েন টাইম ইনক্রিজেস অর টাইম ল্যাপস, যখন সময় আস্তে আস্তে পরিবর্তন হয় অথবা সময় বাড়তে থাকে, সেই সময় কি হয়, the concentration of A and B decreases or the rate of the reaction decreases, and initially the rate of the backward reaction is zero, and when the time increases the number of product amount increases, and it
both of C and D collide each other to form A and B, so the rate of backward reaction increases. Here you can see the rate of backward reaction increasing with time. So at a certain time the rate of forward reaction and at a certain time the rate of backward reaction will be same. Here you can see the both the lines are overlapped. Therefore this position or this line can be considered as a equilibrium. সো এই হলো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বাট এখন কথা হলো, এখন আমরা যেটা বলছি অলরেডি, ইফ উই স্টার্ট উইথ এ অ্যান্ড বি ইন এ ক্লোজড ভেসেল, এই কন্ডিশনটা আমি এখানে বলিনি যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, রিয়াকশনটা ক্লোজড ভেসেলে নিতে হবে, আদারওয়াইজ একটা রিয়াক্ট্যান্ট অথবা একটা প্রোডাক্ট সিস্টেম থেকে বাইরে চলে গেলে তখন কিন্তু আমরা আর ইকুইলিব্রিয়ামে রিচ করতে পারবো না। দেন উই মাস্ট হ্যাভ টু স্টার্ট অর উই হ্যাভ টু হ্যাভ কনসিডার দ্য রিয়াকশন ইন এ ক্লোজড ভেসেল, মানে একটা আবদ্ধ পাত্রে আমাদেরকে রিয়াকশনটা করতে হবে। তাহলে if we start with A and B in a closed vessel, the forward reaction proceeds to form C and D. The concentrations of A and B decreases and those of C and D increases continuously. Already I have mentioned. As a result, the rate of forward reaction also decreases and the rate of reverse reaction increases. এখানে যেটা দেখাইছি, এই যে এই অ্যাক্সিসটা হয়, সরি, এই যে অ্যাক্সিস এটা হলো রেট অফ রিয়াকশন। তাহলে ফরওয়ার্ড রেটটা ছিল এক সময় ইনিশিয়ালি অ্যাট টাইম 0, at time 0 the rate of forward reaction was maximum, and with time the rate of forward reaction is decreasing and the rate of backward reaction or reverse reaction is increasing. Eventually the rate of two opposing reactions, মানে একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে সেক্ষেত্রে এমন একটা সময় আসবে যখন দুইটা সমান হয়ে যাবে। Eventually the rate of two opposing reaction equals and the system attains a state of equilibrium. তো তখন সেটা কি হয়, আমরা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাই। দ্য স্টেট, এখন আমরা তাহলে রিভার্সিবল রিয়াকশন বা ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা আমরা কিভাবে বলতে পারি? দ্য স্টেট অফ এ রিভার্সিবল রিয়াকশন, মানে একটা রিভার্সিবল রিয়াকশনের এমন একটা সিচুয়েশন অথবা পয়েন্ট, দ্য state of a reversible reaction when the two opposing reactions occur at the same rate and the concentrations of reactant and products do not change with time is known as chemical equilibrium. তাহলে এই যে আমরা ফিগারটা দেখাইছি সেটা কি হচ্ছে, এটা হলো রেট। তাহলে রেটটা আস্তে আস্তে এটা কমছে আর এটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এমন একটা সময় আসলো, দ্য স্টেট অফ এ রিভার্সিবল রিয়াকশন, এই যে আমাদের রিভার্সিবল রিয়াকশনের সিচুয়েশনটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে দ্য স্টেট অফ এ রিভার্সিবল রিয়াকশন when the rate of forward reaction and rate of reverse reaction becomes equal and the concentration of reactant and product remains same. মানে সময়ের সাথে সাথে দেখো, এই যে এখন এখান থেকে তুমি যত রাইটের দিকে যেতে থাকবা, এই লাইন দুইটা কি হচ্ছে, একদম ওভারল্যাপড। তো এখানে কিন্তু রেটটা দুইটারই সেম। তো রেট সেম হবে, আমরা সেটা কিভাবে বলতে পারি, যে রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারছি যে যেহেতু রেটটা সমান তার মানে কনসেন্ট্রেশনও সমান। তাহলে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুইটার কনসেন্ট্রেশন সমান এবং সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, কারণ এই লাইনটা উপরেও যাচ্ছে না নিচেও আসছে না, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে এটা স্ট্রেট লাইন হয়ে গেছে। তাহলে দিস ইজ দ্য পজিশন অর state of chemical equilibrium in a reversible reaction, and you must need to mention the reaction happens in a closed container. Otherwise the reaction either reactant or product can escape from the reaction vessel, so that you cannot attain in the chemical equilibrium. Furthermore, the true equilibrium of a reaction can be attained from both sides. আচ্ছা, এই যে কথাটা আমরা এই যে রিয়াকশনগুলো দেখছি, এইখানে রিয়াকশনগুলো যদি মনে করো আমাদের এইরকম নাট বোল্টগুলো আলাদা ছিল, একসাথে ছিল, তাহলে 100টা নাট বোল্ট একসাথে ছিল, তাহলে সেই 100টা নাট বোল্টকে আমরা কি আলাদা আলাদা করে 100টা নাট এবং 100টা বোল্ট আলাদা করে পেতে পারি?
তাহলে সেক্ষেত্রে কি, অথবা 50টা এখানে থাকলো আর 50টা সেপারেট হইলো, তো সেক্ষেত্রে ওই 50টা দিয়ে আমাদের তখন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তার মানে কি, আমরা বলতে পারছি যে আমাদের এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেটা তুমি আইদার রিঅ্যাক্ট্যান্ট থেকে শুরু করো অর প্রোডাক্ট থেকে শুরু করো, ডাজন্ট ম্যাটার, এটা দুই দিক থেকেই সমানভাবে সম্ভব। The true equilibrium of a reaction can be attained from both sides. Thus, the equilibrium concentrations of the reactants and products are the same whether we start with A and B or C and D. মানে আমার যে জেনারেল রিয়াকশনটা বলছি, যে আমরা সেখানে যদি এ অথবা এ এবং বি এই দুইটা নিয়ে শুরু করি, অথবা সি এবং ডি নিয়ে শুরু করি, তাতে কোনো সমস্যা নেই, উই উইল অ্যাটেইন দ্য ইকুইলিব্রিয়াম ফ্রম বোথ সাইডস। আচ্ছা, এখন এই যে একটা স্টেটমেন্ট, তো এই স্টেটমেন্টে যাওয়ার আগে আমি তোমাদের জিজ্ঞাসা করি, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স রিগার্ডিং দিস পার্ট হোয়াট ইউ অলরেডি হ্যাভ লার্নড? কারো কোনো কোশ্চেন আছে? কারণ এই টপিকটা খুব ইজি এবং সেটা তোমরা অলরেডি আগে পড়ে আসছো, সেক্ষেত্রে মনে হয় যে কোনো কোশ্চেন নাও থাকতে পারে। এনিওয়ে, তো এই টার্মগুলো তোমাদের হয়তোবা একটু হতে পারে, বাংলায় হয়তো কেউ কেউ বাংলায় পড়ে আসছো, সেই জন্য একটু ইংলিশ টার্মটা শিখতে একটু সময় লাগতে পারে, বাট আইডিয়া ইজ সেম, যা তোমরা পড়ে আসছো বিষয়টা একই জিনিস, শুধুমাত্র ইংলিশ টার্মের জন্য তোমাদের কারো কারো একটু সমস্যা হতে পারে, বাট দেয়ার আর মেনি স্টুডেন্টস হু কেম ফ্রম ইংলিশ মিডিয়াম অর ইংলিশ ভার্সন, সো তাদের জন্য দ্যাট ইজ ইভেন ইজিয়ার। সো বাট যারা ইংলিশ মিডিয়াম থেকে আসো নাই, কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই, কারণ আমি নিজেও কোনোদিন ইংলিশ মিডিয়ামে ছিলাম না, ওই ইউনিভার্সিটিতে এসেই কেবল ইংলিশ মিডিয়াম শুরু হয়, তো তারপরেও আমি পড়ে আসতে পারছি এবং আমি এখন তোমাদের পড়াচ্ছি, জানি না ভালো খারাপ কি পড়াচ্ছি। এনিওয়ে, তো অ্যাটলিস্ট আমার মতো তোমরা করতে পারবা, আমার থেকে ভালো হয়তো বা কেউ কেউ করবা। এনিওয়ে, তো চেষ্টা করো, সব কিছু ঠিকঠাক হবে। তো এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এখন এই যে স্টেটমেন্টটা, এর মানেটা কি? ডায়নামিক কথাটার অর্থটা কি সেটা একটু বুঝতে হবে। ডায়নামিক মানে হলো সামথিং হুইচ কন্টিনিউ উইথ টাইম। এটা মানে স্থির অবস্থায় থাকে না, যে আমরা যেমন ফিজিক্সে পড়ে আসছি স্থিতি জড়তা, গতি জড়তা, ওইরকম একটা টার্ম, যে তুমি রিয়াকশনটা যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, তারপরে মনে হতে পারে, যেমন এই যে আমরা ইকুয়েশনটা দেখাইছি অথবা যে গ্রাফটা দেখাইছি, এইখানে মনে হচ্ছে কি যে আসলে সরি, এইখানে মনে হচ্ছে যে আসলে রিয়াকশনটা আর হচ্ছে না, কারণ নাম্বার অফ রিয়াক্ট্যান্ট, নাম্বার অফ প্রোডাক্ট, অথবা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড রেট অফ রিভার্সিবল রিয়াকশন বোথ আর সেম। তখন মনে হতে পারে কি যে আসলে রিয়াকশনটা কি শেষ হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি নট, কারণ আমাদের এইখানে রিয়াকশনটা কন্টিনিউয়াসলি চলছে এবং সেটা প্রুভ করার জন্য তোমাদেরকে আমরা আসলে এই মুহূর্তে এক্সপেরিমেন্টালি কিছু দেখাতে পাচ্ছি না, বাট একটা ভিন্ন কালারের মলিকুল যদি দিয়ে আমরা এর সাথে কিছু একটা রিয়াক্ট্যান্ট অ্যাড করি, যেমন এই যে একটা রিয়াকশন আছে, হ্যাঁ, হাইড্রোজেন এন্ড আয়োডিন, তাহলে এইখানে যদি আমরা একটা আইসোটোপ, অথবা এই রিয়াকশনের ক্ষেত্রে তোমরা আইসোটোপ সম্পর্কে জানো, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম আইসোটোপ এবং আইসোমার, কারণ বায়ো অর্গানিক পড়াতে গিয়ে সেখানে আমরা ওই স্টেরিওকেমিস্ট্রি পড়ছি, সেখানে বলেছিলাম আইসোটোপ আইসোমার। তো সেখানে আমি বলি যে মনে করো এই রিয়াকশনটা আমাদের ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, তাহলে এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে মানে এই সিচুয়েশনে, অথবা আমরা এই যে গ্রাফটা দেখাইছি এইখানে এসে পৌঁছে গেল, যে বোথ সাইড থেকে আমরা রিয়াক্ট্যান্টের রেট এবং ফরওয়ার্ড রিয়াকশনের রেট সমান পেয়ে গেছি, তাহলে আমাদের মনে হতে পারে যে আসলে একটা বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে, অথবা আর বিক্রিয়াটা হচ্ছে না। এখন বিক্রিয়াটা আসলেই হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে প্রুভ করি, তার জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো কি, এই যে রিয়াকশনটা দেখাচ্ছি এর প্রত্যেকটা রিয়াকশন, তো আমরা এই রিয়াকশনটার কথা বলি যে অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে আমরা তৈরি করছি কি অ্যাস্টার এবং পানি। তাহলে এই বিক্রিয়াটা আমরা কেন নিচ্ছি? কারণ হলো এইখানে আমাদের অনেকগুলো হাইড্রোজেনের অ্যাটম আছে। এই হাইড্রোজেনের অ্যাটম এই
এটার মধ্যে আছে 4টা হাইড্রোজেন অ্যাটম, এটার মধ্যে আবার 5টা, একটা 6টা, তাহলে 6টা হাইড্রোজেন অ্যাটম আছে। এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যখন বিক্রিয়াটা পৌঁছে গেল, তখন আমরা এর ভিতরে একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অথবা একটা অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, একটা অ্যাসিটিক অ্যাসিড আমরা অ্যাড করব, যেই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস, হ্যাঁ, হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস আমরা নর্মালি ধরে থাকি কি 1। তাহলে এখন আমরা একটা আইসোটোপিক হাইড্রোজেন কন্টেইনিং একটা অ্যাসিটিক অ্যাসিড নেব, যেটা আসলে আমরা তোমাদের ল্যাবে হয়তোবা দেখাতে পারবো না, কিন্তু আমরা অন্য বিক্রিয়া দেখাতে পারবো। তবে আমি যেহেতু এখন থিওরিটিক্যালি দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এটা আমার পক্ষে সম্ভব। তো যেটা বলছি যে রিয়াকশনটা মনে করো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, এই অ্যাসিটিক অ্যাসিড এবং এথানল এটা তৈরি করছে অ্যাস্টার এবং পানি, এইটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। এখন বাইরের থেকে আমরা একটা মলিকুল, হ্যাঁ, এই অ্যাসিটিক অ্যাসিডের একটা মলিকুল নেব, যেই মলিকুলের মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে কিরকম আইসোটোপিক হাইড্রোজেন, মানে কি ওই হাইড্রোজেনের ম্যাসটা নর্মাল হাইড্রোজেনের ম্যাস তো হয় 1, কিন্তু এইখানে একটা হাইড্রোজেন থাকবে যেই হাইড্রোজেনটার ম্যাস হবে 2। তাহলে আমরা দেখব কি যে এইখানে একটা অ্যাসিটিক অ্যাসিড নিলাম, যেই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেনের ম্যাস হলো 2, আর বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো যা আছে সব সেম, শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকবে ডিউটেরিয়াম, মানে তার ম্যাস হলো 2। তাহলে আমরা অথবা সায়েন্টিস্টরা এটা অলরেডি প্রুভ করে দেখছেন যে ইকুইলিব্রিয়ামে যদি একটা আইসোটোপিক হাইড্রোজেন অ্যাড করা হয় এই রিঅ্যাক্ট্যান্ট হিসেবে, তার কমপ্লিমেন্টারি একটা প্রোডাক্ট আমরা অ্যাসিটিক মানে অ্যাস্টার হিসেবে পেয়ে যাচ্ছি। তার মানে কি, যদি এই রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামে অবস্থায় বিক্রিয়াটা বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই অ্যাস্টারের কম্পোনেন্ট বা এই অ্যাস্টারের যে মলিকুলটা পাচ্ছি সেই মলিকুলের মধ্যে হাইড্রোজেনের আইসোটোপিক মানে ডিউটেরিয়াম কন্টেইনিং যে অ্যাস্টার, সেই অ্যাস্টারটা পাওয়া যেত না। তাহলে যেহেতু আমরা শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন ডিউটারেটেড অথবা আইসোটোপিক হাইড্রোজেন অ্যাড করেছি এবং প্রোডাক্ট হিসেবে আমরা একটা অ্যাস্টার পাচ্ছি যেখানে হাইড্রোজেনটা প্রোটন এসেছিল ডিউটেরিয়াম কন্টেইনতে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে রিঅ্যাকশনটা কমপ্লিটলি স্টপ হয়ে যায়নি। তাহলে বোঝা গেল যে আসলে আমাদের এই যে রিঅ্যাকশনটা আমি যে বললাম যে আসলে রিঅ্যাকশনটা বা ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, মানে আমরা রিঅ্যাকশনটা যে দিক থেকেই শুরু করি না কেন ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরেও কিন্তু রিঅ্যাকশনটা কন্টিনিউ হতে থাকে। সেটা তুমি এ অ্যান্ড বি এটা কোলাইড করে সি অ্যান্ড ডি ফর্ম করুক, অথবা সি অ্যান্ড ডি রিঅ্যাকশন করে বা কোলাইড করে এ অ্যান্ড বি ফর্ম করুক, ইট ডাজেন্ট ম্যাটার। তো সেক্ষেত্রে এটা কিন্তু সবসময় ইভেন অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামেও কিন্তু এই রিঅ্যাকশনটা চলতে থাকে এবং সেটা অলরেডি সায়েন্টিফিকভাবে প্রুভড, যেটার একটা এক্সাম্পল আমি বললাম, বাট অ্যাকচুয়ালি আমি দেখাতে পারলাম না কারণ এটা আইসোটোপিক লেভেলিং, এই রিঅ্যাকশনগুলো অনেক সফিস্টিকেটেড। নর্মালি আমাদের যে ইউনিভার্সিটিতে যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে আমরা এইরকম এক্সপেরিমেন্ট করতে পারবো না। তবে অন্য যে কালারিং কোনো কম্পোনেন্ট নিয়ে যদি রিঅ্যাকশন আমরা দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা হয়তোবা সম্ভব। তবে আমার মনে হয় না তোমাদের এইরকম কোনো প্র্যাকটিক্যাল ক্লাস আছে অথবা প্র্যাকটিক্যাল কোর্স আছে, সেক্ষেত্রে তাহলে জাস্ট আমাদের এই থিওরিটিক্যালি পড়তে হচ্ছে। এনিওয়ে, যদি কারো কোনো ইন্টারেস্ট থাকে তাহলে ইউটিউবের অথবা কোনো গুগলে সার্চ করে এরকম কোনো ভিডিও দেখে নিতে পারো যে ইকুইলিব্রিয়াম আসলে অ্যাটেইন করছে কিনা, সেটা কোনো এক্সপেরিমেন্ট দেখা যেতে পারে। আচ্ছা, we have shown above that as the reaction A plus B C plus D attains equilibrium, the concentrations of A and B as also of C and D remain constant with time. Apparently, it appears that the equilibrium is dead. মানে দেখে মনে হয় যে আসলে এটা বিক্রিয়াটা আর হচ্ছে না, বিক্রিয়াটা শেষ, মানে the reaction is dead, but it is not. কিন্তু বাস্তবে এটা হয় না, কারণ রিঅ্যাকশনটা তুমি কন্টিনিউয়াসলি পাচ্ছ এবং অলরেডি সায়েন্টিফিকভাবে এটা প্রুভড যে
আসলে একটা রিঅ্যাক্ট্যান্ট নিলে, নতুন একটা রিঅ্যাক্ট্যান্ট নিলে অথবা আইসোটোপিক লেভেল করা কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট নিলে তার করেসপন্ডিং একটা প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রিঅ্যাকশনটা আসলে কমপ্লিটলি ওভার হয়ে যায় না। এটাও মানে অ্যাজ রিঅ্যাক্ট্যান্ট মানে রিঅ্যাকশনের শুরুতে এবং রিঅ্যাকশনের শেষে যেমন থাকে, ইকুইলিব্রিয়ামেও ঠিক একইভাবে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট তৈরি হওয়ার টেন্ডেন্সি বা কন্টিনিউয়েশন থাকে। The molecule of A and B in the equilibrium mixture collide with each other to form C and D. Likewise, C and D collide to give back A and B. যেই কথাগুলো বারে বারেই বলছি যে রিভার্সিবল রিয়াকশন বললেই আমরা তখন কি বলছি যে এ অ্যান্ড বি রিয়াকশন করে একটার সাথে কোলাইড করে সি অ্যান্ড ডি প্রোডাক্ট ফর্ম করে, তাহলে এই কথাগুলো আমি বারে বারেই বলছি। দ্য কোলিশন অফ মলিকুলস ইন এ ক্লোজড সিস্টেম ইজ চেঞ্জলেস ফেনোমেনন, মানে এইটা কিন্তু অবশ্যই থাকতে হবে যে তোমার ক্লোজড সিস্টেমে এইটা একটা আর একটা মলিকুলের মধ্যে ধাক্কা খাবে, এটা খুব স্বাভাবিক। দেয়ারফর কোলিশন অফ এ অ্যান্ড বি গিভিং সি অ্যান্ড ডি forward reaction and collisions of C and D giving back A and B reverse reaction continue to occur even at equilibrium while concentrations remain unchanged. মানে ইকুইলিব্রিয়ামের সময়ও কিন্তু এই রিয়াকশনটা ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকেই ঘটে এবং সেটা কখনোই বন্ধ হয় না। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এখানে আমাদের 5টা-6টা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমি আজকে একটা বা দুইটা দেখাই। যে ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়, যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আসলে কি বিক্রিয়াটা শেষ হয়ে যায়, অথবা মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করার জন্য আমাদের কি কন্ডিশন লাগবে, অথবা এরকম আরও যে যদি বিভিন্ন কন্ডিশন আছে, যেমন আরও একটা বলি, ইকুইলিব্রিয়াম ক্যান বি ইনিশিয়েটেড ফ্রম আইদার সাইড, যে কোনো সাইড থেকে আমরা শুরু করতে পারি, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এগুলো হলো একটা একটা ক্যারেক্টারিস্টিক্স। ইভেন ইকুইলিব্রিয়াম ক্যান নট বি অ্যাটেন্ড ইন অ্যান ওপেন ভেসেল, অলরেডি আই হ্যাভ মেনশন যে আমরা ইকুইলিব্রিয়ামটা আমরা কখনোই কিন্তু ওপেন ভেসেলে করতে পারি না। তাহলে এরকম আরও 2-3টা কন্ডিশন আছে বা প্রপার্টিস আছে, তাহলে সেই প্রপার্টিসগুলো আমরা একটা একটা করে শিখবো। তো দেখি তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। প্রথমটা কি, কনস্ট্যান্সি অফ কনসেন্ট্রেশনস। হ্যাঁ, যে কনস্ট্যান্সি অফ কনসেন্ট্রেশনস কথাটার মানে কি, যে ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুইটার কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, কারণ রেট অফ দ্য রিঅ্যাকশন, rate of forward reaction and rate of reverse reaction remain same, so that the rate of reaction or rate of forward reaction and rate of backward reaction becomes equal and the concentration of reactant and product become equal. তো এই যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটাকে আমরা কি সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, দেখো স্কয়ার ব্র্যাকেট। হ্যাঁ, নর্মালি যে কোনো কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করার জন্য আমরা স্কয়ার ব্র্যাকেট নেই, এই হলো স্কয়ার ব্র্যাকেট, যেটা আমরা নর্মালি থার্ড ব্র্যাকেট বলি, কিন্তু আসলে এটা থার্ড ব্র্যাকেট না, স্কয়ার ব্র্যাকেট। তাহলে স্কয়ার ব্র্যাকেট অ্যান্ড এই স্কয়ার ব্র্যাকেটের সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট হিসেবে কিছু সিম্বল ই কিউ, মানে ই কিউ এ হলো কনসেন্ট্রেশনের সিম্বলটা, আর ই কিউ মানে হলো ইকুইলিব্রিয়াম। তাহলে the equilibrium concentration are represented by square brackets with subscript eq or eqm like this, মানে square bracket and eq, thus a eq denotes the equilibrium concentration of substance A in moles per liter. In modern practice the subscript eq is not used. তাহলে এইটা নর্মালি ব্যবহার করা হয় না, জাস্ট মানে এখন লেটেস্ট যে কনসেপ্ট, সেখানে ওই ইকিউটা শব্দ আর ব্যবহার করা হয় না, জাস্ট কনসেন্ট্রেশন অফ এ দিয়েই প্রকাশ করা হয়। তো সেটাই, তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে কনস্ট্যান্সি অফ কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়ামে কিন্তু কনসেন্ট্রেশনটা রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, যে কারণে আমরা বলতে পারি কি যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম, এবং দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। Equilibrium can be attained from initiated from either side, মানে
আমি একটু আগে যে নাট বোল্টের গল্পটা বলছিলাম, সেই নাট বোল্টের বলতে গিয়ে বলেছি যে একসাথে যদি 100 নাট বোল্ট থাকে তাহলে সেগুলোর থেকে একটা একটা করে নাট এবং বোল্ট আলাদা করে করে আমরা 50টা নাট বোল্ট আলাদা করে পেতে পারি, এবং একই সাথে কিন্তু 50টা আমাদের প্রোডাক্ট হিসেবে থেকে গেল। তাহলে আমরা বলছি কি যে আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য লেফট হোক থেকে শুরু হোক অথবা রাইট থেকে শুরু হোক, দুই দিক থেকে কিন্তু আমরা শুরু করতে পারি। একইভাবে যে রিয়াকশনগুলো রিভার্সিবল রিয়াকশন, সেই রিয়াকশনগুলো আমরা আইদার সাইড থেকেই শুরু করতে পারি। it doesn't matter if you start from reactant or product, so the equilibrium can be initiated from either side. Equilibrium cannot be attained in an open vessel, যে ওপেন ভেসেলের রিয়াকশনটা বা ইকুইলিব্রিয়ামটা পৌঁছানো সম্ভব নয় মোস্ট অফ দ্য কেস। তবে যদি কখনো এমন হয় যে সবগুলো রিয়াক্ট্যান্ট এবং সবগুলো প্রোডাক্ট লিকুইড স্টেটে থাকে, তাহলে কিন্তু আমাদের ওপেন ভেসেল না মানে ক্লোজড ভেসেল না হলেও সম্ভব। কারণ লিকুইডের যদি ডেনসিটি অথবা ভ্যাপার প্রেশার অথবা ডেনসিটি এগুলো যদি নর্মাল এয়ারের সাথে মানে খুব বেশি ডিফারেন্স না হয়, অথবা এয়ারের থেকে যদি অনেক বেশি হয় ডেনসিটি, এয়ারের থেকে যদি অনেক বেশি হয় ডেনসিটি এবং ভ্যাপার প্রেশার যদি অনেক কম থাকে, তো সেই ক্ষেত্রে ভ্যাপার প্রেশার কম না, ভ্যাপার প্রেশার অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা লিকুইড যদি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে ক্লোজড কন্টেইনারেও ইকুইলিব্রিয়াম পৌঁছানো সম্ভব। তবে নর্মালি কিন্তু ভ্যাপার প্রেশার একটু কম বেশি হলেই সেক্ষেত্রে ওই লিকুইড থেকেও কিন্তু ভ্যাপোরাইজ করে, যেমন ওয়াটারকে কিন্তু আমাদের একটা কন্টেইনারে অথবা একটা প্লেটের মধ্যে যদি এক প্লেট ওয়াটার রেখে দাও, তাহলে দেখবা যে কয়েকদিন পরে ওই ওয়াটারের লেভেলটা কিন্তু অনেকটাই নেমে গেছে। আমরা কিন্তু হিট দিচ্ছি না, রুম টেম্পারেচারেই কিন্তু এটা ইভাপোরেট করে উড়ে যাচ্ছে। তাহলে ইভাপোরেট করে যদি উড়ে যায় সেক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব? এই যে নর্মাল যে প্রসেসটা, এই সারফেস থেকেই কিন্তু মলিকুলগুলো আস্তে 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 ইভাপোরেট করে উড়ে যায়, ইভেন নট রিচিং অ্যাট দ্য বয়েলিং টেম্পারেচার। বয়েলিং টেম্পারেচারে না পৌঁছেও কিন্তু এই মলিকুলগুলো আস্তে আস্তে এসকেপ করে চলে যাচ্ছে। তাহলে এই যে যে সিচুয়েশনটা, এই যে এইভাবেই কিন্তু মলিকুলগুলো, সেই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু এই যে ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশন, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ ক্লোজড কন্টেইনার অর ক্লোজড ভেসেল। এবং নর্মালি সবগুলো রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যে একই স্টেটে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন এই যে আমি এখানে বলেছিলাম যে হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন, তবে ইকুইলিব্রিয়ামে এই যে রিয়াকশনটা যদি আয়োডিন তুমি সলিড নাও সেক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়ামে আর হবে না। তো সেক্ষেত্রে তোমাকে আয়োডিনটাকে হিট করে এটা গ্যাস বানাইতে হবে। তো সেক্ষেত্রে গ্যাস যদি হয় সেক্ষেত্রে তো অবশ্যই এসকেপ করে চলে যাবে। আর যদি কোনো রিয়াকশনে, যেমন আমরা এখানে দেখাইছিলাম এক্সাম্পলে, লিকুইড এটা সবই আছে, এটা গ্যাস, এইটা ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড সলিড, আর হলো ক্লোরিন গ্যাস। তাহলে এই যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট এর সবগুলো কিন্তু একই স্টেটে নেই। তো যে কারণে যদি রিয়াকশনটা আমাদের ক্লোজড ভেসেলে না হয় সেক্ষেত্রে এই ক্লোরিন গ্যাসটা সহজেই ভেসেল থেকে বাইরে বের হয়ে যেতে পারে অথবা এসকেপ করে যেতে পারে। সো দ্যাট উই মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইন এ ক্লোজড কন্টেইনার so that neither reactant nor product can escape from the system. আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ক্লোজড কন্টেইনারে অবশ্যই হতে হবে। এ ক্যাটালিস্ট ক্যান নট চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। একটা ভালো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এখানে, যে ক্যাটালিস্ট কি করে। হোয়াট ইজ ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট ইজ এ সাবস্ট্যান্স, ইট ক্যান বি এ মলিকুল অর এনি আদার গ্রুপ অফ কম্পাউন্ডস। সেটা কি করে? it present in the reaction but do not participate directly, মানে রিয়াকশনে আসলে পার্টিসিপেট করে সেটা কিভাবে? জাস্ট ইট ইনফ্লুয়েন্স দ্য রেট অফ দ্য রিয়াকশন। সেটা হতে পারে পয়জন অথবা পজিটিভ ক্যাটালিস্ট। সেটা কি করে? কোনো একটা মানে কম্পোনেন্ট, একটা মলিকুল অথবা কোনো গ্রুপ অফ মলিকুল হুইচ participates in the reaction just to change the rate of the reaction, but it do not enhance the মানে এটা নিজে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করে না।
কারণ এইটা রিয়াকশন শেষে যেমন মানে রিয়াকশনের শুরুতে যেমন ছিল রিয়াকশন শেষেও একইভাবেই থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটার করেসপন্ডিং কোনো প্রোডাক্ট পাই না, যে কারণে আমরা বলি কি যে ক্যাটালিস্ট ইজ এ সাবস্ট্যান্স হুইচ ইনফ্লুয়েন্স অর এনহ্যান্স দ্য রেট অফ দ্য রিয়াকশন but it do not participate in the reaction or do not give any product. That means it remains same before and after the reaction. তাহলে এই ক্যাটালিস্ট গুলো যদি কোনো রিয়াকশনে থাকে তাহলে সেটা কি ইকুইলিব্রিয়ামে এটা তাড়াতাড়ি পৌঁছায়, বাট ইকুইলিব্রিয়ামে কিন্তু when a catalyst is added to a system in equilibrium it speeds up the rate, মানে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা রেটকে। কারণ যদি কোনো ফরওয়ার্ড রিয়াকশনে একটা ক্যাটালিস্ট অ্যাড করা হয় তাহলে কি হবে, ফরওয়ার্ড রেটটা ইনিশিয়ালি যতটুকু ছিল তার থেকেও বেশি, মানে যদি আগে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে 10 মিনিট লাগতো, ক্যাটালিস্ট অ্যাড করার পরে হয়তোবা 2 মিনিট বা 3 মিনিট অথবা 1 মিনিটের মধ্যে বা আরও কম সময়ে হতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য মানে ক্যাপাসিটি অফ ক্যাটালিস্ট, যে ক্যাটালিস্টটা কত দ্রুত রেটটাকে চেঞ্জ করতে পারবে। তো ক্যাটালিস্ট কিন্তু নিজে পার্টিসিপেট করছে না, বাট এই ক্যাটালিস্ট কি করছে রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বলতে পারো এটা হয়তোবা ফরওয়ার্ড রেটটাকে বাড়ালো। দেন হোয়াট অ্যাবাউট রিভার্স রিয়াকশন, কারণ ওই একই মানে ক্যাটালিস্ট এটা যে রিভার্স রিয়াকশনের জন্য অথবা মানে বিপরীত বিক্রিয়ার জন্য ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এমন তো কোনো কথা নাই, তাই না? কারণ ফরওয়ার্ড রিয়াকশনে যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে রিভার্স রিয়াকশনে যে সে একইভাবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এটা কেন? তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে ফরওয়ার্ড রেটে আমরা যদি একটা ক্যাটালিস্ট ইউজ করি তাহলে কি হবে, আমাদের প্রোডাক্টটা তাড়াতাড়ি ফর্ম করবে। বললাম কি যে যেহেতু ক্যাটালিস্ট ইউজ করতেছি তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইনক্রিজড হিউজ, তো সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি রিভার্স রিয়াকশনের মানে প্রোডাক্টটা তৈরি করবে। তাহলে প্রোডাক্টটা যদি তাড়াতাড়ি তৈরি হয় তাহলে দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, দেয়ারফর দ্য collision between the product molecules will increase। তাহলে যেহেতু প্রোডাক্ট মলিকুলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে সেই কারণে কি হবে, আমাদের এই কলিশনটাও বাড়বে, এবং কলিশন বেড়ে গেলে তখন আমরা কি করব, যে কলিশন বেড়ে গেলে ওই প্রোডাক্ট মলিকুলগুলো একটা আরেকটার সাথে রিয়াকশন করে আবার রিঅ্যাক্ট্যান্টটাও তৈরি করবে। তাহলে সেই ক্ষেত্রে ওভারঅল কিন্তু রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজেস, ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা রিয়াকশনের রেট ইনক্রিজ করে এবং খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে পৌঁছানো সম্ভব। তার মানে ক্যাটালিস্ট শুধুমাত্র কি করে, ইট ইনক্রিজেস অর সরি ইট ইনফ্লুয়েন্স অর ইট স্পিডস আপ দ্য রেট টু বিকাম ইকুইলিব্রিয়াম, মানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য তাড়াতাড়ি কাজ করে। কিন্তু এই ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়ামে কোনো ইফেক্ট নাই, ইকুইলিব্রিয়ামে থাকলে সেটা আর কোনো ইফেক্ট থাকবে না, বাট ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে সাহায্য করবে এবং এটা খুব কম সময় ইকুইলিব্রিয়াম পৌঁছাবে। আর একটা কি আছে, ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটা কি জিনিস? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো যে কোনো কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট আমরা যদি বলি, তোমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার যদি পড়ে থাকো বা হয়তো বা পরবর্তীতে পড়বা, তখন সেখানে কেমিক্যাল কাইনেটিক্সটাই কি আছে যে রেট অফ রিয়াকশন মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ দ্য কনসেন্ট্রেশন প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট না বলি তাহলে তোমাদের দুইটা টার্ম একই রকম হয়ে গেল, মাল্টিপ্লিকেশন, যে মাল্টিপ্লিকেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস ডিভাইডেড বাই দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। মানে কোনো একটা রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট সেটা আমরা কিভাবে বের করি, যে প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশনের গুণফল ডিভাইডেড বাই দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, মানে রিঅ্যাক্ট্যান্টসের কনসেন্ট্রেশনের গুণফল, এটা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাওয়া যাবে। তাহলে সরি মানে এটা হলো রেট কনস্ট্যান্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হলো কি, যে ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন এইটার যে রেশিও
আমরা যেভাবে বললাম যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কি হবে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম। সেটা তুমি মানে অল্প কনসেন্ট্রেশন নিয়ে শুরু করো অথবা বেশি কনসেন্ট্রেশন নিয়ে শুরু করো, ডাজেন্ট ম্যাটার। তাহলে ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। তাহলে সেক্ষেত্রে ওইটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম। তা সেক্ষেত্রে তুমি মানে কনসেন্ট্রেশন কম নিয়ে শুরু করো অথবা রেট কম নিয়ে শুরু করো বা বেশি নিয়ে শুরু করো, কোনো ম্যাটার না। ম্যাটার কি, ইকুইলিব্রিয়ামে তাদের কনসেন্ট্রেশনটা কত, সেটাই হলো ম্যাটার। যে ইকুইলিব্রিয়ামে তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু will remain same either you start from low concentration or high concentration, doesn't matter. And last, at equilibrium delta z equals 0. At equilibrium the Gibbs free energy is minimum and any change taking place at equilibrium process without change in free energy, মানে ইকুইলিব্রিয়ামে এই যে গিবস ফ্রি এনার্জি আসলে সেক্ষেত্রে যতটুকু রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে তৈরি করে আবার ততটুকু প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে। সেই ক্ষেত্রে এনার্জি চেঞ্জ ওই ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য যতটুকু এনার্জি চেঞ্জ হয় রিভার্স রিঅ্যাকশনের জন্য ঠিক একই এনার্জি চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওভারঅল গিভস ফ্রি এনার্জি 0 পাচ্ছি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি ইকুয়াল 0। So this is the end of today's class, and if you have any questions or comments then you are allowed to ask.